বসার মূল যে কারণ এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার জন্যে আপনাদের আহ্বান করা হয়েছে। প্রথমে আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা এসছেন আজকে এই প্রেস কনফারেন্সে, আপনাদের সকলকে সংগঠনের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বা অভিজ্ঞতা আছেন, দিল্লিতে বেশ কিছুদিন ধরে, দীর্ঘদিন বলা যেতে পারে, সারা দেশের কৃষকরা তাদের কৃষি চাষের সুনিশ্চিত করার প্রশ্নে আইন বাতিল, এই যে কতগুলি বিষয়, বিদ্যুৎ বিল বা এই কৃষক যে 3টা বিল সরকারের তরফ থেকে যেটা আনা হয়েছে তার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে দেশের কৃষক সমাজটা। তো এই প্রশ্নে আমরা ত্রিপুরা রাজ্যের কৃষক সংগঠন, এখানকার কৃষক সংগঠন আমরাও তাদের সঙ্গে হাত মিলিয়ে আমরা লড়াই চালাচ্ছি। টাইম টু টাইম, সময় ধরে আমরা তাদের প্রতি সংহতি, সহমর্মিতা এবং পুরোপুরি তাদের সমর্থন জানিয়ে আমরা কতগুলো কর্মসূচি আন্দোলন চালাচ্ছি। সামনের দিনে এই প্রেক্ষিতেই আমরা আরও কিছু কর্মসূচি আমরা নিচ্ছি বা নেব। এই সম্পর্কে আমাদের কি হবে, আমাদের কার্যক্রম কি হবে, এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার জন্য এই সাংবাদিক মিডিয়া মাধ্যমকে ডাকা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের সংগঠনের সম্পাদক আপনাদের সামনে উপস্থিত করবেন। আমাদের সভাপতি বলেছেন, আমি প্রথমে আপনাদের আগামী শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। মূল বিষয় হইল সর্বভারতীয় কৃষক আন্দোলন, যেটা দিল্লিতে আজকে 1 মাস 4 দিনের মতো চলছে। গতকালকেও সরকার অনেকদিন পরে আবার আলোচনায় ডাকলো, কিন্তু মূল যে রফা, আমাদের যে 3টি কৃষি বিল যেটা প্রত্যাহার করা আমাদের মূল দাবি, এই দাবি সরকার মেনে নেয়নি। পাশের যে 2টা দাবি ছিল, বিদ্যুৎ বিল যেটা 2020, এটা প্রত্যাহার করার জন্য রাজি হয়েছেন এবং একটা আইন করেছে নতুনভাবে যে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি জায়গাতে ফসল উঠলে এই ফসলের যে ডাটা, নাড়া, এগুলি পুরাতে হয়, তাতে নাকি দিল্লির পরিবেশ ক্ষতি হয়ে যায় বলে এটা পুরানো যাবে না, যারা পোড়াবে তাদের। এই আইনটা রদ হয়েছে, কিন্তু মূল দাবি কিন্তু আমাদের এখনো সমাধান হয়নি। তাই কালকে আলোচনার পরেও আমাদের যে মূল যে আন্দোলন পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি, তার যিনি আহ্বায়ক, আমাদের সারা ভারত কৃষক সভার জেনারেল সেক্রেটারি হান্নান মোল্লা, তিনি বিব্রত করেছেন যে আমরা যতদিন পর্যন্ত আমাদের মূল দাবি আলোচনার টেবিলে আমরা যাব, আবার 4 তারিখ ডেকেছেন, কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন শুধু দিল্লিতেই সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলন গোটা দেশে যাতে সংগঠিত করা হয় এই আবেদন রাখা হয়েছে। আমরা গতকালকে আমাদের সারা ভারত কৃষক সভার নবগঠিত যে রাজ্য সম্পাদক মণ্ডলী, তার সভা আমরা করি। সেই সভা থেকে আমরা এই আন্দোলনের রূপরেখা আমরা একটা আলোচনা করে ঠিক করি। তাতে প্রথম যে বিষয়টা আমাদের কল এসছে গোটা দেশে, আগামী 1 জানুয়ারি নববর্ষের দিনে আমরা ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে, সংবিধানের নামে আমরা এই কৃষক আন্দোলনের সমর্থনে গোটা দেশে শপথ অনুষ্ঠান হবে। আমাদের কৃষকরা শপথ নেবেন আন্দোলনের সপক্ষে। তাতে আমরা আগরতলা কেন্দ্রে কালকে 11:30টায় আমরা জমায়েত দিয়েছি। মূল অনুষ্ঠান হবে আমাদের 12টায়। এটা সূর্য চৌমুহনী থেকে আমরা আমাদের সেখানে পোস্ট অফিস চৌমুহনী থেকে আমরা আশা করছি
তুলসীবতী পর্যন্ত এটাকে সম্প্রসারিত করব, দাঁড়িয়ে আমরা এই শপথ নেব। ঠিক একইভাবে এখন পর্যন্ত যদ্দূর খবর এসেছে আমাদের এই 8টা জেলা এবং 23টা সাব ডিভিশনে প্রায় 50টির মতো জায়গাতে আগামীকালকের এই শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানের কপি আমরা আপনাদের দিয়েছি, যে সংবিধানের প্রস্তাবনা এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের কৃষক আন্দোলনের সমর্থনের শপথ। এই হলো প্রথম প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রাম আমরা যেটা নিয়েছি সর্বভারতীয় কৃষক নেতৃত্বের সঙ্গে কথার ভিত্তিতে 4 তারিখে আমরা সেখানে গণ অবস্থান আমরা করব আগরতলা শহরে কেন্দ্রীয়ভাবে। আমাদের এটা আমরা ওরিয়েন্ট চৌমুনিতে জায়গা ঠিক করেছি 11টা থেকে 2টা অবধি। এই দিন সারা রাজ্যেই হবে। কয়েকটা আমাদের জেলা তারা ওই দিন অন্য প্রোগ্রাম পড়ে যাওয়াতে তারা হয়তো কেউ 5 তারিখ, কেউ নাহলে কেউ 6 তারিখ করবে, কিন্তু আগরতলার প্রোগ্রামটা আমরা 4 তারিখ করব এই কৃষক আন্দোলনের সমর্থনে। এই বিষয়ে গিয়ে বলতে গিয়ে আমরা যেটা বলবো, ইতিমধ্যে এই আন্দোলন একটা নতুন গতি পেয়েছে। স্বাধীনতার পরে বোধহয় এটা দীর্ঘস্থায়ী, এত দীর্ঘ সংখ্যক জমায়েত, প্রায় 4 লক্ষের উপরে কৃষক। আমি কালকে রাত্রেও কথা বলেছি, এখন মাইনাস টেম্পারেচার চলছে, অনেক জায়গাতে বরফ পড়ছে। নর্মালি 3 ডিগ্রি দিল্লির টেম্পারেচার, কিন্তু বয়স্ক লোক থেকে আরম্ভ করে কেউ কিন্তু জায়গা ছাড়েনি। এবং সবচেয়ে সুন্দর হলো শান্তিপূর্ণ আন্দোলন। সরকার বরঞ্চ বাড়াবাড়ি করছে। এইটা আমাদের দেশে আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন নজির তৈরি করলো। এবং এই কৃষক আন্দোলনের সমর্থনে আমরা ধন্যবাদ জানাবো দেশের যারা বুদ্ধিজীবী, দেশের যারা বিভিন্ন পেশার নিযুক্ত যারা মানুষ, তারা এই আন্দোলনকে সমর্থন করছেন। গোটা দেশ থেকে মানুষ সমর্থনে এগিয়ে আসছেন। এবং এই আন্দোলনে প্রথম পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ছিল, এখন সেই আন্দোলনে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, সেখানে কর্ণাটক এবং কেরালা, সব জায়গা থেকে এসে তারা সামিল হয়েছে। মহারাষ্ট্র বিরাট একটা সংখ্যা, তারা গাড়ি র্যালি করে এই জমায়েতে অংশগ্রহণ করেছেন। এবং সিদ্ধান্ত হয়েছে এই দাবি যদি না মানা হয় তাহলে গোটা দেশ থেকে আমাদের কৃষকরা যাবে। ত্রিপুরাতেও আমরা ঠিক করেছি 4 তারিখ পর্যন্ত যদি না মানে তারপরে আমরা ত্রিপুরা থেকে একটা ছোট্ট প্রতিনিধি দল কীভাবে পাঠানো যায় আমরা কালকে আলোচনা করে রেখেছি, যাতে আমরা নৈতিকভাবে শুধু এখানে না, এই আন্দোলন সরাসরি এখানে সমর্থন করতে চাই। আপনারা শুনেছেন যে দেশব্যাপী এই আন্দোলনে এই প্রথম সিদ্ধান্ত হয়েছে আমরা আদানি এবং আম্বানি যাদের পক্ষে এই আইনটা তৈরি করেছে তাদের সাহায্যের জন্য আইন তৈরি করেছে। আইন হওয়ার আগেই দেখা গেল বিভিন্ন মিডিয়াতে বেরিয়ে এসেছে যে তারা ফ্যাক্টরি করে ফেলেছে, গুদাম করে তৈরি করে ফেলেছে হাজার হাজার। সেখানে কিভাবে গুদামজাত করা হবে, তাদের যে পণ্য তাদের বিভিন্ন সেলস কাউন্টারে আমরা বলেছি মানুষ যাতে না যায়। আমাদের রাজ্যের মধ্যে তো তাদের কোনো এমন সেলস কাউন্টার নেই, কিন্তু জিও সিম আছে। আমরা আবেদন করেছি যে জিও সিম আমরা যারা ব্যবহার করব, আমরা প্রথম আমাদের নেতৃত্ব আমরা গতকালকে থেকে এই সিম ব্যবহার বন্ধ করে দিয়েছি, আমরা সারেন্ডার করেছি। এবং আমরা আমাদের রাজ্যের সাধারণ মানুষকে, শুধু কৃষক না, যে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ হিসাবে জিও সিম ব্যবহার আমরা সারেন্ডার করে দেব। 27শে ডিসেম্বর গেছে যে থালি বাজিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এটার প্রতিবাদ করেছে। আপনারা এটা দেখেছেন, এই আন্দোলন হয়েছে। প্রধানমন্ত্রী তারপরও কালকেও যখন আলোচনা হচ্ছে এই পক্ষে কথা বলছেন, 3টা কৃষি বিলের পক্ষে, এটা করতেই হবে। এবং আলোচনা থেকে বেরিয়ে এসেছে তাদের নাকি বাধ্যবাধকতা হচ্ছে। কার কাছে বাধ্যবাধকতা? কৃষকদের কাছে না, পুঁজিপতিদের কাছে বাধ্যবাধকতা। এই কারণে এই আলোচনা অচল হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই আইন প্রত্যাহার করা ছাড়া এটাতে কোনো সমঝোতা হবে না। এই জায়গায় আমরা দেখছি প্রধানমন্ত্রী একেবারে, দেশের প্রধানমন্ত্রী যদি এরকম মিথ্যাচার করে তাহলে তো আমরা কোথায় যাব? কেরালা গভর্নমেন্ট সম্পর্কে বলে দিলেন এই আন্দোলনে কেরালা নেই, কেরালার কৃষকের কোনো ধান কেরালা সরকার কিনে না। কিন্তু
আমাদের কৃষক সভা শুধু না, সমস্ত সংগঠন প্রতিবাদ করে জানিয়েছে এটা ভুল তথ্য প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন, মিথ্যা কথা বলছেন। কেরালার সরকার ধান কিনছে সেখানে 2,748 টাকা করে কুইন্টাল, এবং যেটা কেন্দ্রীয় সরকারের যে এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস তার থেকে 900 টাকা বেশি। কেরালাই বোধহয় দেশের মধ্যে প্রথম কোনো সরকার, যে সরকার 16টি সবজি জাতীয় পণ্য তারা দর ঠিক করে দিয়েছেন, এটা কিনবেন এবং সস্তায় মানুষকে এই সবজি বিক্রি করবেন। আর কোনো দেশের সরকার করে, রাজ্যের কোনো রাজ্যের সরকার করেনি। সেই দিক থেকে আমরা বলবো যে 1 জানুয়ারি আমাদের স্লোগান হয়েছে, শপথের মূল স্লোগান যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও। তাই আমরা এই কাজটা করছি। 4 জানুয়ারির কথাটাও আমি বললাম যে গণ অবস্থানে আমরা সামিল হব, এবং এটা হবে সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির নামে। তাতে কালকে আমরা মিটিংয়ের পরে আমরা আমাদের যে রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠনগুলো তাদেরকে আমরা কথা বলেছি, তারা সকলে অংশগ্রহণ করবেন। এরকম 10টা সংগঠন, আমাদের সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ এবং ক্ষেত্রজীবী ছাড়াও আরও 10টি সংগঠন তারা তাতে অংশগ্রহণ করবেন। আমরা আহ্বান রেখেছি শ্রমিকদের যে সংগঠন সিআইটিইউ, তার যে অন্তর্ভুক্ত বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো যে তারা, ছাত্রদের সংগঠন, যুবদের সংগঠন, মহিলাদের সংগঠন, আইনজীবীদের যে সংগঠন, বিভিন্ন পেশায় নিযুক্ত যে বিভিন্ন সংগঠন, সবাইকে যার যার ফ্ল্যাগ, ফেস্টুন ইত্যাদি নিয়ে যাতে 1 তারিখের এই কর্মসূচিতে আসেন। এবং একইভাবে আমরা 4 তারিখেও সবাইকে আমাদের এই গণ অবস্থায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এই হলো আমাদের দিল্লি সম্পর্কে সিদ্ধান্ত। এবং আমরা আরেকটা আলোচনা করেছি, 4 তারিখে যদি আলোচনায় কোনো ফল বেরিয়ে না আসে, কেন্দ্রীয় কৃষক সংগঠন সিদ্ধান্ত নিয়েছে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি এই লাগাতারভাবে আমাদের দেশের সর্বত্র রাজভবনের সামনে ধর্ণা হবে, বিক্ষোভ হবে। এবং এতে আমরা, আমাদের আলোচনা হয়েছে যে আমরা 4 তারিখের প্রোগ্রামের পরে আবার বসবো, আমরা কি ফর্মে ওই প্রোগ্রামটা নিতে পারি সেটা আমরা ঠিক করব। 23 থেকে 26 আমাদের এই আন্দোলন জারি থাকবে। এই সম্পর্কে বলতে গিয়ে আমরা যেটা বলবো যে রাজ্যের যে কৃষি অবস্থা, দিল্লির কথা তো বললাম, এখানেও বিজেপির সরকার, দিল্লিতেও বিজেপির সরকার, সবচেয়ে করুণ অবস্থা। এবং এটা বোধহয় আর কোনোভাবেই ঢেকে রাখতে পারছে না। প্রভাতী প্রতিটি দৈনিক সংবাদে আজকে তা বেরিয়ে আসছে, আজকেও বিভিন্ন কাগজে বেরিয়ে এসছে। সেখানে বোরো ধানের সিজন চলছে, বীজের কোনো দেখা নেই। আলুর বীজ সরকার দেয়নি, কৃষককে খোলা বাজার থেকে বেশি দামে কিনে করতে হয়েছে। সবজির বীজ একই অবস্থা। সেখানে কীটনাশক ঔষধ, বিভিন্ন সামগ্রী সেখানে একেবারে বেসরকারি হাতে টোটালটাই পুরোটাই তুলে দিয়েছেন। দপ্তরের কোনো ভূমিকা নেই, অস্তিত্ব নাই। কি এগ্রিকালচার দপ্তর, কি হর্টিকালচার দপ্তর। ফলে সেই জায়গায় বলবো আমরা, এই যে বীজের অপ্রতুলতা, সারের অপ্রতুলতা কি করে হবে। এবং সামনে বড় সিজন, এই সিজনে মূল হইল সেচের উপর নির্ভর করতে হয়। 70-75 সেচের যে এলআই মেশিন সবটা অকেজো হয়ে আছে। আমরা বিভিন্ন জায়গাতে দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিভিন্ন স্তরে আমরা কথা বলতে গিয়েছি, আমাদের সংগঠনের নেতৃত্ব বিভিন্ন জেলাতে বলছে বাজেটে কোনো টাকা নেই। কৃষকরা যদি নিজেরা টাকা দিয়ে ঠিক করে তাহলে দপ্তর সাহায্য করবে। তাহলে একটা মেশিন ঠিক করার জন্য যদি 50,000 টাকা লাগে, কৃষকরা, ওই এলাকার কৃষকরা দিতে পারবে? তাহলে গত বছর এরকম প্রচুর জমি খালি গেছে, করেনি। সীমান্ত এলাকায় কালকেও কথা হচ্ছিল, মতিনগর এলাকায় প্রায় 100 কানি জমি গত আমন সিজন, যেটা আমাদের প্রধান ফসল, করতে পারেনি তারা। সেই এলাকার বিধায়ক কথা বলেছেন ডিএম এর সঙ্গে, আমরা কথা বলেছি সরকারের উচ্চ স্তরের পর্যায়ে, কিন্তু কোনো হেলদোল নেই। সামনের সিজন আসছে, গেটগুলো খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো
যে এই ঘটনাগুলি নিয়েও আমরা এই 4 তারিখের পরে আবার কিভাবে আমাদের রাজ্যের মধ্যেও কৃষকদের নিয়ে আন্দোলন করতে পারে দেখব। ধান খুব ঢাক ডুল পিডিয়ে প্রথম বছর এফসিআই টেফসিআই সবই কিনলো, গত বছর থেকে আর এফসিআই এর কোনো খবর নাই। গত বছর মাত্র 32% ধান কিনেছে সরকারের যে লক্ষ্যমাত্রা। এই বছর পৌষ মাস প্রায় শেষ হতে চলছে, ধান কেনার কোনো খবর নেই। তারা দরই ঠিক করতে পারছে না, মিলিং চার্জ ঠিক করতে পারছে না, টেন্ডার খুশি মতো সরকারের পৃষ্ঠপোষক মিল, তার বাইরে কিছু নেই। তাহলে ধান এরকম উপজাতি এলাকায় 300 টাকা 400 টাকা মন ধান বিক্রি করতে হয়েছে। এভারেজ 500 থেকে 600 টাকার বেশি মন পাওয়া যায় না। আর এখন তো ধান কৃষকের গোলায় নেই। এখন যদি ধান কিনতেও চায় তাহলে কার কাছ থেকে কিনতে হবে? ফরিয়াদের কাছ থেকে কিনতে হবে। আমরা গত বছরে দেখেছি মন্ডলের নেতারা উমেদারি করছে কার ধান কেনা হবে, কার ধান কেনা হবে না, কারটা নেওয়া হবে, এমন তো সব জায়গাতে এটা চলছে আর কি। এই ঘটনাগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি। এই রাজ্যের কৃষি একেবারেই মুখ থুবড়ে পড়ে আছে। কি আমার ধানের প্রধান ফসল, সবজির ফসল, সমস্ত কিছু। ফলে এর বিরুদ্ধে আমাদের আরো শক্তিশালী আন্দোলন আমরা গড়ে তুলব। এখন আমরা যেহেতু দিল্লির আন্দোলনে আমরা একটা কল দিয়েছিলাম, আমরা গতকালকে 50,000 টাকা পাঠিয়েছি আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে দিল্লির আন্দোলনরত কৃষকদের সাহায্য করার জন্য। তার পাশে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, প্রত্যেকটা আমাদের যে ইউনিট আছে একেবারে স্থানীয় পর্যায়ে ন্যূনতম 100 টাকা করে তারা দেবেন আগামী 10ই জানুয়ারির মধ্যে। এই টাকাটাও আমরা দিল্লিতে পাঠাবো। আমরা আশা করছি আরও প্রায় 50,000 টাকা তাতে তুলতে পারবো। এবং এমনিতে আমরা একটা ওপেন কল দিয়েছি, অনেকেই ব্যক্তিগতভাবে এসে আমাদের অফিসে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এই টাকাটাও সেখানে দিল্লির আন্দোলনরত কৃষকদের জন্য আমরা পাঠিয়েছি 50,000 টাকা, আর বাকিটাও আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই হলো আমাদের দিক থেকে যে 12টা কারেক্টলি 12টা আনবো। আমরা আমাদের জমায়েতের 11:30টায় দিয়েছি, 11টায় ওরিয়েন্ট চমড়িতে। হ্যাঁ, কারো আছে কিছু? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জিস্ট মানে হলো যে প্রথম যে আইনটা করেছে কৃষি ব্যবস্থাকে একটা কোম্পানির তেপ্য হবে, কৃষকরা তার শেয়ার থাকবেন আর দেশের পুঁজিপতিরা তার পরিচালনা করবেন। পুঁজিপতিদের শেয়ার হবে কত হবে, কৃষকের কি শেয়ার হবে, আমার 3 কানি জমি আছে সেই পরিমাণে আমার শেয়ার হবে, আর আদানি আম্বানির শেয়ার হবে প্রায় ধরেন 90-এর উপরে। তাহলে কৃষি ফসলের যে লাভটা, উৎপাদনের যে লাভটা কার পকেটে বেশি যাবে? যে কোম্পানির সবচেয়ে বড় শেয়ার তার কাছে যাবে। এটা হলো মূল। দ্বিতীয় আরেকটা যেটা হয়েছে, আমি আমার জমিতে কি ফসল করব আমি ঠিক করি। হ্যাঁ, কি ধান করব, কি সবজি করব আমি ঠিক করি। ওইটা আছে। দ্বিতীয় আইন যেটা হয়েছে সেটা হলো সেখানে চুক্তিবদ্ধ চাষ হবে। চুক্তিবদ্ধ চাষ কারা ঠিক করবে? ওই কোম্পানি ঠিক করবে যে কোন জিনিসটা বাজারে বেশি বিক্রি হবে, কোন জিনিসটা ইন্ডাস্ট্রির প্রয়োজন হবে। ঠিক একইভাবে স্বাধীনতার পূর্বে যেমন নীল চাষ হয়েছিল, যার কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, ধানের জমিতে নীল চাষ, এবং এটা স্বাধীনতা আন্দোলনে নীল বিদ্রোহ হিসেবে খ্যাত। সমস্ত কৃষকরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ঠিক একইভাবে আমার কৃষক তার ফসল নির্বাচন করতে পারবে না, পুঁজিপতিরা ওই কোম্পানির যে মূল ডাইরেক্টর তারা ঠিক করবে না কোন ফসল আমি করব, ধান করব না গম করব না ভুট্টা করব, কি করব ইত্যাদি। ফলে এই হলো দ্বিতীয়। তৃতীয়তর যেটা হয়েছে এটা আরেকটা মারাত্মক। 1959 সালে একটা আইন হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য আইন। তখনকার সরকার করেছিল
খাদ্যাভাব দেখা দিয়েছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিয়েছিল, যে কেউ ইচ্ছা মতো গুদামজাত করতে পারবে না, সরকারের নিয়ন্ত্রণে গুদাম হবে, কত দিয়ে কিনলো, কত সে করতে পারবে নির্দিষ্ট ছিল। এই আইনটা প্রত্যাহার করে দিয়েছে, প্রত্যাহার করে বলেছে যে এখন যে যত খুশি গুদামজাত করতে পারবে। এরকম 3টা আইন তৈরি করেছে। এই কারণে আমরা মনে করছি কৃষিকে এবং কৃষককে আমাদের দেশের পুঁজিপতিদের শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়ার জন্যই আইন হয়েছে। আমাদের অস্তিত্ব থাকবে না, আমার ঘরে হতো আলমারিতে আমার ট্রাঙ্কে কাওলা থাকবে, পর্চা থাকবে, কিন্তু মালিক শেষ পর্যন্ত হয়ে যাবে সমস্ত পুঁজিপতিরা। এখন এটাই বাকি ছিল দেশে। এই আইন এই কারণেই কৃষকরা বিদ্রোহী করছে। কৃষক নাহলে কারো কথা তো এত লোক, লক্ষ লক্ষ লোক এতদিন বসে থাকতে পারে না যদি কৃষক এটা বুঝতে না পারতো।